হ্যাঁ, আজকের টপিকটা হইতেছে বলা যায় কলিশন থিওরেমের একটা পরিচিতিমূলক পর্ব। তারপরে এই কলিশন থিওরেমে যে ভরক্রিয়া সূত্রের ভিত্তি বা ভরক্রিয়া সূত্রের বীজ যে কলিশন থিওরেমের মধ্যে নিহিত, এইটা আমরা দেখব। তারপরে এই কলিশন থিওরেম এবং ভরক্রিয়া সূত্রের কথা সরাসরি উল্লেখ করা হবে না, কারণ ওটা এই সিরিজের মধ্যে নাই। ভরক্রিয়া সূত্রের কথা সরাসরি উল্লেখ না করেও আমরা ভরক্রিয়া সূত্র প্রচ্ছন্নভাবে বুঝে ফেলবো, দেখবো যে এটার ভিতরে আসলে তার বীজ নিহিত। এবং এই ধারণাগুলো ব্যবহার করে আণবিকত্বের সঙ্গে ক্রমের একটা সম্পর্ক দাঁড়া করাবো। আণবিকত্ব এবং ক্রম কিভাবে পরস্পর সম্পর্কিত, কোন বিশেষ কেসে অর্ডার এবং মলিকুলারিটি সমান হয়, ওইটাই আসলে তার সম্পর্ক। এটা কিভাবে হয় ওটা আমরা দেখব। তাহলে প্রথমে আমাদের বোঝা দরকার কোলিশন থিওরেম নিয়ে। কোলিশন থিওরেম হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয় তার একটা সম্ভাব্য মেকানিজম। একটা রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয় তার আসলে একটা সুনির্দিষ্ট মেকানিজম নেই, অনেকগুলো পরিপূরক মেকানিজম আছে বা বিকল্প মেকানিজম আছে প্রস্তাবিত আর কি। বিকল্প বিভিন্ন মডেল প্রস্তাবিত হয়েছে, কিন্তু কোনো মডেলই পারফেক্টলি বিক্রিয়া মানে সকল রাসায়নিক বিক্রিয়াকে ব্যাখ্যা করতে পারে না। তাই অ্যাসিড এবং ক্ষারের ধর্ম ব্যাখ্যার জন্য যেমন আমরা আরহেনিয়াসের থিওরি, ব্রাউনস্টেড লাউরিসের ব্রনস্টেড লাউরির থিওরি এবং লুইসের তত্ত্ব, আরও কিছু আছে যেগুলো আমরা ইন্টারমিডিয়েটে পড়ি না, যেমন হচ্ছে লাক্স ফ্লাড মডেল। ধাতব অক্সাইডগুলোর অম্লত্ব ক্ষারকত্ব ব্যাখ্যা করা হয় আসলে ওই মডেলের সাহায্যে। তো এরকম অনেকগুলো পরিপূরক মডেল আছে। এই পরিপূরক মডেলগুলোর সাহায্যে যখন যেটা কাজে লাগে ওইটা দিয়ে ব্যাখ্যা করি। এরকমই একটা রাসায়নিক বিক্রিয়া কিভাবে হয় তার কোনো একটা সুনির্দিষ্ট কৌশল নাই। একটা সুনির্দিষ্ট কৌশলের আওতায় আমরা সব বিক্রিয়াকে ব্যাখ্যা করতে পারি না। তো অনেকগুলো আছে এরকম মেকানিজম, তারা সবাই পরিপূরক। যখন যেটা খাটে তখন সেটা ব্যবহার করা হয়। তো আমরা এই চ্যাপ্টারে দুইটা খুবই প্রিমিটিভ কিন্তু ইফেক্টিভ মডেল পড়ব। প্রিমিটিভ এই কারণে কারণ বেশ পুরনো এই থিওরিগুলো, কিন্তু মোটামুটি অনেক বিক্রিয়াকেই তারা ব্যাখ্যা করতে পারে। এর মধ্যে আমি যেই দুইটা লিখেছি তা আদি থেকে উন্নতের ধারায় সাজানো। উপরেরটা একটু কম উন্নত এবং আগে প্রস্তাবিত, পরেরটা পরে প্রস্তাবিত এবং একটু বেশি উন্নত। তো প্রথমটা দিয়ে আমাদের এখন কথাবার্তা, কলিশন থিওরি। কলিশন থিওরেম বা যে কোনো থিওরেম পড়ার আগে তো আসলে তার স্বীকার্য জানতে হয়, তাই না? যে মৌলিক বাক্যগুলো বেদ বাক্যের মতোই আমাদের মেনে নিতে হবে কোনো প্রমাণ ছাড়া, এদেরকেই তো স্বীকার্য বলে। স্বীকার্যগুলো আগে জানতে হবে। কলিশন থিওরেমের স্বীকার্য কি? কলিশন থিওরেমের স্বীকার্য, প্রথম স্বীকার্য যে সকল বিক্রিয়কই গ্যাসীয় এবং মুক্ত, গ্যাসীয় ও মুক্ত দশায় বিক্রিয়া অংশগ্রহণ করে, বিক্রিয়ায় অংশ নেয়। সকল বিক্রিয়কই বিচ্ছিন্ন গ্যাসীয় অবস্থায় বিক্রিয়ায় অংশ নেয়, এটা এই থিওরেমের একটা স্বীকার্য। তার মানে যখন বিক্রিয়কগুলো গ্যাসীয় হবে না, মুক্ত হবে না, এই থিওরেম খাটানো যাবে না, সোজা কথা। দ্বিতীয় স্বীকার্য, দ্বিতীয় স্বীকার্য কি? যে সকল বিক্রিয়ক অণুই আকৃতিতে অভিন্ন এবং সেই আকৃতি হচ্ছে
হচ্ছে গোলক। তার মানে এই থিওরি ধরে নেয় যে সকল বিক্রিয়ক অণুই আসলে গোলকাকার। যেহেতু গোলকাকার এবং যেহেতু ধরে নিচ্ছে সকল বিক্রিয়ক অণুই আসলে গ্যাসীয় ও বিচ্ছিন্ন, আমরা শর্ট হ্যান্ডে বলতে পারি যে এই বিক্রিয়ক অণুরা আসলে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কারণ আদর্শ গ্যাস অণুও কিন্তু সকলেই গোলকাকার, সবাই মুক্ত। কারণ আদর্শ গ্যাস অণুর কোনো আন্তঃকণা আকর্ষণ নেই, আর অণুগুলোর মাঝে কোনো আন্তঃকণা আকর্ষণ না থাকার মানেই তো তারা মুক্ত বা বিচ্ছিন্ন। তাহলে এরা আদর্শ গ্যাস অণুর মতো আচরণ করে, অণুর ন্যায়। এটা শর্ট হ্যান্ডের একটা নোট আর কি। এই দুইটা থিওরেমকে যদি আমি একত্রে একটা মাত্র বাক্যে বলতে যেতাম, তাহলে আমি বলতাম ধরে নেয় যে সকল বিক্রিয়ক অণু আসলে আদর্শ গ্যাস অণু। ঠিক আছে। তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ স্বীকার্য, এই থিওরাম ধরে নেয় যে বিক্রিয়া তখনই হয় যখন বিক্রিয়ক অণুগুলোর মধ্যে বিক্রিয়ক অণুসমূহের মধ্যে সার্থক সংঘর্ষ ঘটে। সার্থক সংঘর্ষ ঘটে। একটা রাসায়নিক বিক্রিয়া তখনই সংঘটিত হয় যখন বিক্রিয়ক অণুসমূহ সার্থক সংঘর্ষে লিপ্ত হয়, বা উল্টাভাবে বলা যায় একটা বিক্রিয়া তখনই ঘটানো সম্ভব হবে যদি আমি বিক্রিয়ক অণুগুলোর মাঝে সার্থক সংঘর্ষ হওয়ার পরিবেশ সৃষ্টি করি। আর এই পরিবেশটা যত বেশি সার্থক সংঘর্ষে অনুকূল হবে, তত বেশি বিক্রিয়ার হার হবে। তাহলে এই লাস্টের স্বীকার্য থেকেই আসলে কোলিশন থিওরামের স্টেটমেন্টটা আসবে, আমরা দেখব একটু পরে। তার আগে একটা বিশেষ টার্ম এখানে হাইলাইট করা জরুরি, তা হচ্ছে সার্থক সংঘর্ষ। সংঘর্ষ মানে তো আমরা বুঝি সবাই, তাই না? নিউটনিয়ান মেকানিক্স থেকে আমরা এটুকু জানি যে দুইটা ভরযুক্ত সত্তা যখন পরস্পরের প্রত্যক্ষ সংস্পর্শে আসে, এদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া আর কোনো বল কাজ না করে, তখন এদের মিলনটা এক ধরনের তখন এদের মিলনে আসলে ইন্ডিভিজুয়ালের ভরবেগের পরিবর্তন হয়। যারা যারা প্রত্যক্ষ সংস্পর্শে, পরোক্ষ সংস্পর্শ হলেও চলে আসলে, আসছে, এবং এই আসার কারণে ক্রিয়া প্রতিক্রিয়া বলের উপস্থিতির দরুন প্রত্যেকের আলাদা আলাদাভাবে ভরবেগ পাল্টাইছে, কিন্তু ওভারঅল ওই দুইজনের আদি ভরবেগ ও শেষ ভরবেগ অপরিবর্তিত রাখে, ওই ঘটনাটা হচ্ছে একটা সংঘর্ষ। তাহলে সংঘর্ষে আসলে ওই ঘটনাটা সংঘর্ষে আসলে দুইটা সত্তার মধ্যে মোট ভরবেগের একটা স্থিতি বজায় রাখতে হবে, মোট ভরবেগের একটা সংরক্ষণ থাকতে হবে, মোট ভরবেগের একটা নিত্যতা বজায় থাকতে হবে। এখন প্রত্যেকটা সত্তার আলাদা আলাদাভাবে ভরবেগ পাল্টাইতেই পারে। সেই ভরবেগ কেন পাল্টাবে? কারণ এদের মধ্যে বল কাজ করতেছে, বলগুলো ক্রিয়া ও প্রতিক্রিয়া প্রকৃতির। তাহলে সংঘর্ষ কি, তা আমরা নিউটনিয়ান মেকানিক্স থেকে জানি আসলে। কিন্তু এবং তাহলে একদম সোজা বাংলায় যদি বলি, সংঘর্ষের ফলে কি হবে? সংঘর্ষের ফলে হয় দুইটা বস্তু মিলিয়ে একটা বেশি ভরের এক বস্তুতে পরিণত হবে, অথবা দুইটা বস্তু কি বলে একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া বলের দ্বারা মিথস্ক্রিয়া করার কারণে নিজেদের বেগের দিক এবং মান পাল্টাবে। সংঘর্ষের ফলাফল এটাই হয়, দুইটা সত্তা বা দুইয়ের অধিকও হতে পারে, একাধিক সত্তা এসে মিলিত হয়ে একটা বড় ভরের সত্তায় পরিণত হবে, অথবা ভর যদি না পাল্টায়, যদি মিশ্রণ না ঘটে ভরের, তাহলে এদের আলাদা আলাদাভাবে গতির দিক এবং মান পাল্টাইতে পারে। কিন্তু কি স্থির থাকবে? আগে এবং পরে নিট ভরবেগ স্থির থাকবে সিস্টেমে। তাহলে এখন এর আগে সার্থক বিশেষণটা যোগ করে আমরা কি বোঝাচ্ছি, সার্থক সংঘর্ষ দ্বারা আমরা আসলে কি বোঝাচ্ছি, তাহলে এই টপিকটা দেখা দরকার।
যে হোয়াট ইজ ইফেক্টিভ কোলিশন or futile collision. হ্যাঁ, তাহলে এবার টাইটেল ইফেক্টিভ কোলিশন। ইফেক্টিভ কোলিশন কি? ধরে নেই একটা বিক্রিয়া পাত্র, এই একটা বদ্ধ বিক্রিয়া পাত্র, আমার এই পাত্রে এই নমুনা বিক্রিয়াটা ঘটতেছে a প্লাস বি সমান সি, যেখানে এ বি ও সি প্রচলিত অর্থে ব্যবহৃত হয়নি, তাহলে এ কমা বি কমা সি প্রচলিত প্রতীক নয়, প্রচলিত প্রতীক নয়। এবং সাপোজ ধরে নিলাম সরলীকরণের স্বার্থে যে এ বিক্রিয়কের অণু আছে আমার 3টা, বি বিক্রিয়কের অণু আছে আমার 3টা, ইচ্ছা করে, তাহলে এরা সবাই একটা সেট। কোন সেট? এ বিক্রিয়কের অণুর সেট। এরা সবাই আবার আরেকটা সেট। কোন সেট? বি বিক্রিয়কের অণুর সেট। এখন সার্থক সংঘর্ষ বলতে আমরা কি বুঝবো? সার্থক সংঘর্ষ বলতে আমরা বুঝবো এই ধরনের সংঘর্ষ, এই এ সেটের কোনো একজন সদস্য যদি বি সেটের কোনো একজন সদস্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় উপযুক্ত গতিশক্তি নিয়ে, উপযুক্ত গতিশক্তি নিয়ে এ সেটের একজন সদস্য বি সেটের একজনের সঙ্গে যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে আমরা বলবো যে এই সংঘর্ষটা একটা সার্থক সংঘর্ষ। তাহলে এই যে কলিশনটা ডায়াগ্রামে দেখানো হয়েছে, এই কলিশনের পরবর্তী ফলাফল যে সি নামক একটা নতুন যৌগ তৈরি হবে। এমন একটা যৌগ তৈরি হবে যার বৈশিষ্ট্য না এতে ছিল না বিতে ছিল। তাহলে যেহেতু নতুন বৈশিষ্ট্যের পদার্থ তৈরি হইতেছে এই ধরনের পরিবর্তন বা এই ধরনের মিথস্ক্রিয়ায়, তাই এটা একটা রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া। আর এই ডায়াগ্রামে দেখানো সংঘর্ষটাই হচ্ছে আমার সার্থক সংঘর্ষ। এখন অনেকেই যারা আগে পড়েছেন সার্থক সংঘর্ষের সংজ্ঞা, তারা অবশ্যই মনে মনে ভাবতেছেন কিন্তু এখানে তো স্টেরিও বিন্যাসেরও ব্যাপার স্যাপার আছে। সঠিক ত্রিমাত্রিক দিক বিন্যাসে সংঘর্ষ না ঘটলে সেটা কি সার্থক হয়? আমার উত্তর, কোলিশন থিওরেমে ত্রিমাত্রিক দিক বিন্যাসের প্রশ্নই উঠবে না, কারণ সকল বিক্রিয়ক অণুকে এখানে গোলকাকার ধরা হয়েছে। একটা গোলকের কোনো অভিমুখ থাকে না, একটা গোলকের কোনো অভিমুখ থাকে না, তার মানে স্টেরিক হিন্ড্রেন্স বলে যেই টপিকটা আমরা জানি, একটা বিক্রিয়ার ক্ষেত্রে একটা অণুর প্রান্তীয় পরমাণুগুলোর ত্রিমাত্রিক বিন্যাস কিছু কিছু একদিকে কিছু কিছু দিকে রিয়েজেন্টের অ্যাটাককে বেশি কি বলে, কিছু কিছু দিকে রিয়েজেন্টের অ্যাটাককে বেশি প্রেফার করে, কিছু কিছু দিকে রিয়েজেন্টের অ্যাটাকের ফলে সংঘর্ষটা সার্থক হওয়ার সম্ভাবনা বেশি থাকে অন্য দিকের তুলনায়, ওটাই গোলকের ক্ষেত্রে আসবে না। ওই থিওরেমটা, ওই যে স্টেরিক হিন্ড্রেন্সের ব্যাপারটা আমরা ট্রানজিশন স্টেট থিওরেমে গিয়ে পাবো। কিন্তু এই জায়গায় আগেই বলা হয়েছে এই থিওরেমটা খুবই প্রিমিটিভ একটা মডেল, এটা খুবই আদি একটা মডেল, কিন্তু ইফেক্টিভ। কেন ইফেক্টিভ একটু পরে দেখবো, এবং কাদের জন্য খাটে তাও দেখবো। এই থিওরেমে সকল অণুই গোলকাকার, তাই এখানে স্টেরিক হিন্ড্রেন্সের প্রশ্নই উঠবে না। আর যারা স্টেরিক হিন্ড্রেন্স জানে না তাদের দরকার নেই, যারা পরে এক সময় আমরা জানবোই। তাই এই জায়গায় সার্থক সংঘর্ষ বলতে আমি বুঝি শুধুমাত্র উপযুক্ত গতিশক্তি নিয়ে দুইটা ভিন্ন বিক্রিয়ক অণুর মধ্যে বা দুইটা ভিন্ন সেটের সদস্যের মাঝে সংঘর্ষ হওয়া। এই সংঘর্ষে একটা নতুন বৈশিষ্ট্যের পদার্থ তৈরি হয়, তাই এটা একটা রাসায়নিক পরিবর্তন। তাহলে ব্যর্থ সংঘর্ষ কোনগুলো? এই যে এই বি সেটেরই একজন যদি বি সেটের আরেকজনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, সেটা উপযুক্ত গতিশক্তি নিয়ে হলেও কিন্তু লাভ নেই, কারণ একই সেটের দুইজন সদস্যের মাঝে সংঘর্ষ কোনো উৎপাদ তৈরি করে না, নতুন পদার্থের জন্ম দেয় না।
তাই এই পরিবর্তনটা রাসায়নিক পরিবর্তন না, এই পরিবর্তনটা একটা ব্যর্থ সংখ্যা, এই সংঘর্ষটা একটা ব্যর্থ সংঘর্ষ। ঠিক আছে, তাহলে একটা সার্থক সংঘর্ষের আমরা কোলিশন থিওরেমের পার্সপেক্টিভ থেকে ডেফিনিশন কি দ্বারা করাতে পারি? ডেফিনিশন দ্বারা করাতে পারি যে what is effective collision? দুটো বা ততোধিক ভিন্ন বিক্রিয়ক অণুর মাঝে ভিন্ন বিক্রিয়ক অণুর মাঝে সংঘটিত উপযুক্ত গতিশক্তি নিয়ে সংঘর্ষকে সার্থক সংঘর্ষ বলে। হ্যাঁ, তাহলে এটা সার্থক সংঘর্ষের ডেফিনিশন। ডেফিনিশন দিয়ে আমাদের এখন কাজ শেষ। এবার আমরা স্টেটমেন্টে যেতে পারবো। এবার আমরা স্টেটমেন্টে যেতে পারবো আসলে। হ্যাঁ, তাহলে কোলিশন থিওরেমের স্টেটমেন্ট কি বা এর দাবি কি? এর স্টেটমেন্ট হচ্ছে বিক্রিয়ার হার বা রেট ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ইফেক্টিভ collisions। এইটাই হচ্ছে কোলিশন থিওরেমের মূল স্টেটমেন্ট। একটা রাসায়নিক বিক্রিয়া কত দ্রুত ঘটবে নির্ভর করবে আমি কেমন পরিবেশ সৃষ্টি করেছি এবং কত পরিমাণে এফেক্টিভ কোলিশন ঘটতেছে ওই বিক্রিয়া পাত্রে। এখন এই কোলিশন থিওরেমের স্টেটমেন্টটাকে ব্যবহার করে কিভাবে আণবিকত্ব এবং ক্রমের মাঝে সম্পর্ক তৈরি করা যায় এবং সেই সম্পর্কটাই যে ভরক্রিয়া সূত্রের বীজ বা ভিত্তি তা আমরা দেখব। তাহলে কোলিশন থিওরেম আমাদের হয়ে গিয়েছে। এবার কোলিশন থিওরেমের সাহায্যে হার সমীকরণ নির্ণয়। তাহলে হার সমীকরণ নির্ধারণ। ধরে নিয়ে একটা সরল বিক্রিয়া ঘটতেছে 2a + 1b সমান যা ইচ্ছে c + d। আবারও a, b, c, d প্রচলিত অর্থে ব্যবহৃত হয়নি। প্রচলিত অর্থে ব্যবহৃত নয়। এবং এক্সপেরিমেন্টালি আমরা জানি যে রিঅ্যাকশনটা একটা সরল বিক্রিয়া। তাহলে আমাদের এক্সপেরিমেন্টালি জানা আছে যে এটা একটা সরল বিক্রিয়া। যেহেতু সরল বিক্রিয়া তার মানে একটা ধাপেই ঘটবে পুরো বিক্রিয়া। তো এই আমরা কল্পনা করলাম আমাদের বিক্রিয়া পাত্র। আমরা 3টা ফিগার রাখবো পরপর।
এটা আমার ফিগার 1, ফিগার 2, ফিগার 3। তিনটা ফিগার আসলে তিনটা হোমোজেনাস এবং একই রকম পাত্র নির্দেশ করতেছে, একই রকম বিক্রিয়া পরিবেশ সরবরাহ করা হয়েছে তিনটাতে। ধরে নেই যে আমার প্রথম পাত্রে, প্রথম সিনারিওতে এ বিক্রিয়কের অণু আছে মোট 4টা। এ বিক্রিয়কের অণু আছে মোট 4টা, বি বিক্রিয়কের অণু আছে মোটে 2টা। তাহলে বি বিক্রিয়কের অণু আছে আমার 2টা, তাহলে এটা একটা সেট, বি এর অণুর সেট। এখন এ বিক্রিয়কের অণু যে আছে 4টা, তাদেরকে আমরা একটা সেটে দিব না 2টা সেটে দিব? অ্যান্সার 2টা সেটে দিব। কেন 2টা সেটে দিব সেই লজিকটা পরে আসি, আগে আপাতত একটু সামনে আগান। কিন্তু পরে আমরা বুঝবো যে কেন এই সামনে সহগ 2 থাকার কারণে এ সেটের অণু সংখ্যাকে আমি 2টা সমান সেটে, এ বিক্রিয়কের অণুগুলোকে 2টা সমান কার্ডিনালিটির সেটে ভাগ করে দিতেছি। আপাতত একটু ফলো করি আর কি। তাহলে আমার কাছে এই বিক্রিয়া পাত্রে 3টা সেট আছে, প্রতিটা সেট এক ধরনের বিক্রিয়ক নির্দেশ করে। তাহলে সেটের উপাদানগুলো সবাই একই ধরনের অণু, আর একই সেটের 2টা অণুর মাঝে তো সংঘর্ষ হয়ে লাভ নেই, সার্থক সংঘর্ষ হবে না, কোনো উৎপাদ তৈরি হবে না। তাহলে আমি যদি 1 নম্বর ফিগারে কত ধরনের সার্থক সংঘর্ষ হতে পারে সেটা গণনা করি, তাহলে আমরা গণনা করতেছি কি সার্থক সংঘর্ষের উপায়। 3টার জন্যই গণনা করব, তো কত হতে পারে চিন্তা করি। যে এই জায়গায় সার্থক সংঘর্ষ বলতে কি বোঝায়? এ সেট থেকে একজন আসবে, এই সেট থেকে আরো একজন আসবে, বি সেট থেকে আরো একজন আসবে। এই 3জন যখন একই সময়ে উপযুক্ত গতিশক্তি নিয়ে সংঘর্ষ করবে, তখনই কিন্তু এই বিক্রিয়ক পদার্থগুলো তৈরি হবে। তখনই কিন্তু এই সংঘর্ষের ফলাফল হিসেবে সি এবং বি নামক নতুন বৈশিষ্ট্যধারী 2টা পদার্থের জন্ম হবে। তার মানে একটা বিক্রিয়া হওয়া মানে এই পাত্রের জন্য 3টা সেট থেকে একজন একজন করে মোট 3জনকে বাছাই করা। 3টা সেট থেকে একজন একজন করে 3জনকে বাছাই করা। তাহলে এই 3জন মিলে উপযুক্ত শক্তি নিয়ে সংঘর্ষ করলেই এর একটা সার্থক সংঘর্ষ দিবে। তারা এখন এই বাছাইটা কতভাবে করতে পারে, এবং অবশ্যই এই 3জন কিন্তু একই সময় আসতে হবে। 3জন একই সময়ে সংঘর্ষ না করলে কোনো উৎপাদ পাওয়া যাবে না। তাহলে এই 3টা সেট থেকে আমি একটা একটা করে সদস্য কতভাবে বাছাই করতে পারি চিন্তা করি। এ সেট থেকে একজন বাছাই করার উপায় কি? 2C1 না? এই সেট থেকে একজন বাছাই করার উপায় 2C1, এই সেট থেকে 2C1। এরা সবাই কি বর্জনশীল ঘটনা না অবর্জনশীল ঘটনা? অবশ্যই অবর্জনশীল ঘটনা, একই সময় ঘটতেছে। আরো সুন্দরভাবে চিন্তা করতে চাইলে এ বিক্রিয়কের মানে এ সেটের আর কি কোনো একটা অণুর বিপরীতে এই 2জন, এই 2টা সেট থেকে কতজনকে বাছাই করা যায়? এই 2জন প্লাস এই 2জন, মানে মোট 4টা অপশন আছে। তাহলে এই সেটের কোনো একটা অণুর জন্য সংঘর্ষ করার অপশন আছে 4টা। তাহলে অণু আছে 2টা, মোট অপশন কয়টা থাকবে? 4, মানে প্রতি একটার জন্য অপশন ইনটু মোট অণুর সংখ্যা। এই মোট অণুর সংখ্যাই তো 2C1। তাহলে মাঝে কি হবে? গুণ হবে। যেভাবে চিন্তা করি, এরা অবর্জনশীল ঘটনা বলে গণনার গুণন সূত্র, কিংবা এর একটা মানে কোনো একটা সেটের একজন সদস্যের বিপরীতে এতগুলো অপশন আছে সংঘর্ষ করার, তাহলে এতটা সদস্যের বিপরীতে অপশন আছে, এত ইন্টু এতটা। এর মান কত আসে? মান আসে 2 × 2 × 2 সমান 8টা। তার মানে এই বিক্রিয়া পাত্রে 8টা সার্থক সংঘর্ষ ঘটতে পারে। এবার আমি কি করি, বি এর ঘনমাত্রা না বলে এবার অনুসংখ্যা দিয়ে বলি। আসলে বি এর অনুসংখ্যা আমি অপরিবর্তিত রাখি।
দুইটাই আছে, কিন্তু এ এর অণুর সংখ্যা ডাবল করে দিলাম। এর অণুর সংখ্যা ডাবল করে দিলে কি হবে? এর অণুর সংখ্যা ডাবল করে দিলে আগে ছিল 4টা, এখন হয়ে যাবে 8টা অণু, কিন্তু 8টা অণু তো দুইটা সেটে ভাগ করে দিতে হবে। তাহলে দুইটা সেটে আলাদা আলাদা ভাবে কিন্তু অণুর সংখ্যা ডাবল হয়ে গেল। এইবার এই পাত্রের জন্য সার্থক সংঘর্ষ বলতে আমরা কি বুঝবো? 3 সেট থেকে একই সময়ে 3জন উপযুক্ত শক্তি নিয়ে আসে সংঘর্ষ করার। তাহলে 3জন সেট থেকে আবার একজন একজন করে বাছাই করতে হবে। বাছাই কত ভাবে করা যায়? 4c1 ইন্টু 4c1 ইন্টু 2c1। এর মান কত আসবে? 4 4 16 ইন্টু 2 32। তাহলে মোট 32টা সার্থক সংঘর্ষ থাকবে ফিগার 2 এর জন্য। এবার কি করি? আগেরবার তো বি এর মোল সংখ্যা বা অণুর সংখ্যা অপরিবর্তিত রাখলেই কিন্তু মোল সংখ্যা অপরিবর্তিত থাকে। এটা ডিফল্ট কথাবার্তা, এটা আলাদা করে বলার দরকার নেই। কারণ মোল সংখ্যা কোনো একটা বিক্রিয়কের মোল সংখ্যা n সমান কিন্তু ওই পাত্রে উপস্থিত উক্ত বিক্রিয়কের অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, তাই না? তাহলে আমি যদি n এর মান কমায় দিই তাহলে স্মল n এর মান কমে যাবে, মানে মূল সংখ্যাও কমে যাবে। তাহলে আমি যদি বলি মূল সংখ্যা অপরিবর্তিত রাখছি তাহলেও কথা ঠিক, অণুর সংখ্যা অপরিবর্তিত রাখছি তাহলেও কথা ঠিক। তাহলে আগের বার বি এর মূল সংখ্যা বা অণুর সংখ্যা অপরিবর্তিত রেখে এ এর মূল সংখ্যা ডাবল করা হয়েছিল। এবার বি এরটা ডাবল করে এ এরটা স্থির রাখি। তাহলে এর মূল সংখ্যা অপরিবর্তিত থাকলো, বি এর মূল সংখ্যা ডাবল করা। এখন এই পাত্রের জন্য সার্থক সংঘর্ষ কি? 3টা সেট থেকে একজন একজন করে 3জন আসে। 3টা সেট থেকে একজন একজন করে 3জনকে কেমনে বাছাই করা যায়? 4জন থেকে একজন 4c1 ইন্টু 4জন থেকে একজন 4c1 ইন্টু 4জন থেকে একজন 4c1। কত আসে? 4 4 16 আর 64। তাহলে মোট 64টা সার্থক সংঘর্ষ ঘটতে পারে ফিগার 3 এ। ঠিক আছে, এখন একটা প্যাটার্ন লক্ষ্য করি তো। আমি যখন ফিগার 1 থেকে ফিগার 2 এ গিয়েছি, আমি বি এর মোল সংখ্যা অপরিবর্তিত রেখে এর মোল সংখ্যা ডাবল করছি। এতে সার্থক সংঘর্ষ কত গুণ হয়েছে? সার্থক সংঘর্ষ হয়েছে 4 গুণ। কি করাতে? এর মোল সংখ্যা ডাবল করাতে। আবার আমি যখন ফিগার 2 থেকে ফিগার 3 এ গিয়েছি, বি এর মোল সংখ্যা ডাবল করেছি, এর মোল সংখ্যা কিছু করি নাই। এতে সার্থক সংঘর্ষের সংখ্যা বেড়েছে মাত্র দ্বিগুণ, দ্বিগুণ হয়েছে বেড়ে। আবার যদি আমি ফিগার 1 এর সঙ্গে ফিগার 3 এর কম্প্যারিজন করি, তাহলে ফিগার 1 থেকে ফিগার 3 এ যাওয়ার সময় এ এর মূল সংখ্যা ডাবল হয়েছে, বি এর মূল সংখ্যাও ডাবল হয়েছে। এতে সার্থক সংঘর্ষ কত গুণ বেড়েছে আসলে? এতে সার্থক সংঘর্ষ 8 8 64, মানে 8 টাইমস বেড়েছে। ফিগার 2 থেকে ফিগার 3 এ যাওয়ার সময় বি এর মোল সংখ্যা ডাবল করাতে সার্থক সংঘর্ষ ডাবল হইল। 1 থেকে 2 এ যাওয়ার সময় এ এর মোল সংখ্যা ডাবল করাতে এই সার্থক সংঘর্ষ সংখ্যা 4 গুণ হইল, এবং 1 থেকে 3 এ যাওয়াতে সার্থক সংঘর্ষ আসলে 8 গুণ হইল। তাহলে একটা প্যাটার্ন কি লক্ষ্য করা যাচ্ছে যে এর মূল সংখ্যা ডাবল করাতে সার্থক সংঘর্ষ আসলে মোল সংখ্যা বৃদ্ধি স্কোয়ার হিসেবে আসছে। মোল সংখ্যা ডাবল করছি, তাহলে সার্থক সংঘর্ষ হয়েছে 2 স্কোয়ার বা 4 গুণ। আর বি এর মোল সংখ্যা ডাবল করেছি, এতে সার্থক সংঘর্ষ হয়েছে 2 টু দি পাওয়ার 1 বা দ্বিগুণ। আর কিছুক্ষণ আগেই তো আমরা দেখলাম কলিশন থিওরামের স্টেটমেন্ট যে একটা বিক্রিয়ার হার ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ ইফেক্টিভ কলিশনস, তাই না? তাহলে যেই পাত্রে সার্থক সংঘর্ষ বেশি ওই পাত্রে নিশ্চয়ই বিক্রিয়ার হার বেশি। আর যেহেতু তারা সমানুপাতিক সম্পর্কে আছে, তাহলে এটা যত গুণ বাড়বে এটাও তত গুণই বাড়বে।
এটা যদি ডাবল বাড়ে হারও ডাবল বাড়ে, তাহলে বলা যায় বিক্রিয়া পাত্র 1 থেকে বিক্রিয়া পাত্রে 2-এ যাওয়ার সময় এর মোল সংখ্যা ডাবল করাতে হার 4 গুণ হয়েছে। কেন? কারণ সার্থক সংঘর্ষ 4 গুণ হয়েছে। আবার বলা যায় বিক্রিয়া পাত্র 2 থেকে বিক্রিয়া পাত্র 3-এ আসার সময় বি এর মোল সংখ্যা ডাবল হয়েছে এবং এতে সার্থক সংঘর্ষ ডাবল হওয়ায় হার ডাবল হয়েছে। তাহলে হারের সঙ্গে আমরা এখন পাত্রে উপস্থিত বিক্রিয়ক অণুর মোল সংখ্যার একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে একটা আমাদের যুক্ত বিক্রিয়া 2a plus b সমান c plus d এর হার r is proportional to the square of number of moles of a, এর মোল সংখ্যার বর্গের সমানুপাতিক হার। তাহলে এটা 1 নাম্বার দিলাম। 2 নাম্বার ইকুয়েশনে কি আসতেছে যে হার b এর মোল সংখ্যার প্রথম ঘাতের সমানুপাতিক, 2 নাম্বার দিলাম। এবার 1 এবং 2 একত্রে করলে কি পাওয়া যায়? 1 এবং 2 একত্রে করলে পাওয়া যায় যে বিক্রিয়ার হার আসলে a এর মোল সংখ্যার বর্গের সমানুপাতিক ইন্টু b এর মোল সংখ্যার প্রথম ঘাতের সমানুপাতিক। আচ্ছা, এই সম্পর্কটা কখন সত্য থাকে? যখন n a বাদে বাকিরা ধ্রুবক, যখন বাকিরা ধ্রুবক। এই সম্পর্ক কখন সত্য ছিল? যখন nb বাদে বাকিরা ধ্রুবক। আর এটা কখন সত্য? যখন na, nb বাদে বাকিরা ধ্রুবক। ঠিক আছে, এবার আরেকটু কাজ করা যায়। আমরা তো অনুপাতের ধর্ম জানি বোধহয়, যে এটুকু মুছে দিলাম। ঠিক আছে, আমরা তো অনুপাতের ধর্ম জানি। আমরা জানি যে r proportional to n of a squared। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে r1 by r2 সমান সমান n of a1 squared by n of a2 squared। r proportional to n of a squared কথাটার মানেই হচ্ছে এই পরের লাইনটা। এখন আমি যদি ভগ্নাংশ সমীকরণের ডান পাশে ভগ্নাংশের লব ও হরকে সমান জিনিস দ্বারা ভাগ দিই, তাহলে তো অনুপাত পাল্টায় না, তাই না? তো আমি ধরলাম আমি ওই যেই পাত্রে বিক্রিয়াটা হচ্ছে, এটা একটা বদ্ধ পাত্র, তাই না? ওই পাত্রে আয়তন তো আর পাল্টাচ্ছে না। কঠিন পদার্থের আয়তন তাপমাত্রা ভেদে, চাপ ভেদে থোড়াই পাল্টায়। আর এখানে ধরে নিতেছি একদমই পাল্টাচ্ছে না, যতটুকুই বা পাল্টাচ্ছে ওটা নিগলেজেবল। তাহলে ওটা একটা ধ্রুবক বলা যায়। তাহলে আমি একটা ধ্রুবক দ্বারা ভাগ দিতেছি। কোন ধ্রুবক? ওই পাত্রের আয়তন দ্বারা। শুধু পাত্রের আয়তন না, পাত্রের আয়তনের বর্গ দ্বারা ভাগ দিতেছি ভগ্নাংশের লবকে এবং হরকে। এতে কিন্তু কাটাকাটি গিয়ে উপরের লাইনে চলে আসবে। তাহলে এই পাশটা আগের মতোই থাকবে, থাকবে r1 বাই r2 সমান এত। এবার একে একটু কাটছাট করে লেখা যায় না?
যে যদি ভি কন্টেনারটা লিটার এককে থাকে তাহলে এন এ স্কোয়ার বাই ভি কন্টেনার স্কোয়ার হচ্ছে এন এ বাই ভি কন্টেনার হোল স্কোয়ার, মানে কনসেন্ট্রেশন অফ এ স্কোয়ার। তাহলে কনসেন্ট্রেশন অফ এ ওয়ান স্কোয়ার বাই কনসেন্ট্রেশন অফ এ টু স্কোয়ার। কেন? কারণ ঘনমাত্রার সংজ্ঞাই কিন্তু একক আয়তনে দ্রবীভূত মোল সংখ্যা যদি আয়তনটা লিটারে গণনা করা হয়, তাহলে কিন্তু আমি মোলারিটি এককে কনসেন্ট্রেশন পেয়ে যাই। তাহলে এই লাইনটাকে পরবর্তীতে আরো সংক্ষেপে লেখা যায় যে আর প্রপোর্শনাল টু সি অফ এ স্কোয়ার। যেহেতু মোলার ঘনমাত্রা, এটাকে আমরা শুধু সি দিয়ে লিখব, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব। মোলার ঘনমাত্রাগুলোকে সবসময় এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখব, এটা কনভেনশন বা রীতি। তাহলে এটা যেভাবে এর জন্য প্রমাণ করা গেল, অনুরূপভাবে অবশ্যই ভি কন্টেনার দ্বারা যদি আমি এখন ওই এন অফ বি এর সঙ্গে আর এর যে সম্পর্ক, এটাকে ভাগ দিই ডান পাশে লবে আর হরে, তাহলে একই রকম একটা সম্পর্ক প্রতিষ্ঠা করা যাবে। ওই জায়গায় আসবে আর প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ বি, এবং এই ক্ষেত্রে প্রথম ঘাতের সমানুপাতিক হবে। কেন? কারণ এই জায়গায় আমরা ভি কন্টেনার স্কোয়ার দ্বারা ভাগ দিতেছিলাম, করে স্কোয়ারটা হোলে নিয়ে গিয়ে তারপর ভিতরে এন বাই ভি কে কনসেন্ট্রেশন লিখতাম। এই জায়গায় তো কোনো স্কোয়ার ছিল না, তাহলে ভি কন্টেনার দ্বারা লবে আর হরে ভাগ দিব, শেষে এটা আসবে। তাহলে এখন যদি এটাকে দিলাম 4, এটাকে দিলাম 3, 3 এবং 4 একত্রে করি, 3 এবং 4 কে যদি একত্রে করি তাহলে তিন এবং 4 একত্রে করে পাই are proportional to the concentration of A, molar concentration raised to the power 2 times concentration of B raised to the power 1. এবার আমি যদি সমতা চিহ্নটা কি বলে সমানুপাতিক চিহ্ন উঠে সমতা চিহ্ন আনি, তাহলে ধ্রুবক গুণ দেওয়া লাগবে, নাম দিলাম ধ্রুবকটার কে। তাহলে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটাই কিন্তু এই সরল বিক্রিয়ার জন্য হার সমীকরণ। কেন? কারণ ডান পাশটা বিক্রিয়ার হার নির্দেশ করতেছে, আর বাম পাশে ওই হারটা ঘনমাত্রার সঙ্গে কিভাবে সম্পর্কিত সেটা নির্দেশ করতেছে। অবশ্যই মনে রাখতে হবে এই কনসেন্ট্রেশন গুলো কিন্তু টাইমের রেসপেক্টে ফাংশন, কারণ টাইম পাল্টানোর সঙ্গে সঙ্গে তো বিক্রিয়কের ঘনমাত্রা পাল্টায়। যখন আমরা গ্রাফ দেখবো তখন আলো ভালো বুঝবো এটা, যে টাইমের সাপেক্ষে কিভাবে এই কনসেন্ট্রেশন গুলো আসলে ফাংশন। তাহলে এই যে সমীকরণ পেলাম, এটা এই সরল বিক্রিয়ার জন্য হার সমীকরণ। তাহলে এটা এই সরল বিক্রিয়ার হার সমীকরণ। এবার লক্ষ্য করি যে একটা বিক্রিয়ার ক্রম আমরা কিভাবে বের করতাম, তার পাওয়ার গুলো যোগ করে। তাহলে এই হার সমীকরণে আমরা পাওয়ার গুলো যদি যোগ করি তাহলে অর্ডার পাবো। এর অর্ডার কত? অর্ডার হচ্ছে 2 + 1 = 3। তাহলে এটা একটা তৃতীয় ক্রমের বিক্রিয়া, ঠিক আছে। এবার চিন্তা করি তো এই বিক্রিয়ার আণবিকত্ব কত, এই বিক্রিয়ার মলিকুলারিটি কত? এটাও কিন্তু 2 + 1 = 3, কারণ আমরা জেনেছিলাম যে মলিকুলারিটি বের করতে হয় সমতাকিত বিক্রিয়কগুলো স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টের সমষ্টি দিয়ে। সমষ্টি কত? 2 + 1 3। তাহলে এই বিক্রিয়ার জন্য আণবিকত্ব সমান ক্রম, যাহা ক্রম তাহাই আণবিকত্ব এই বিক্রিয়ার জন্য।
এটা কেন হইতেছে? কারণ লক্ষ্য করলে দেখবো যে আমি যদি এই টু এর সহ 2 না দিয়ে 3 দিতাম, তাহলে পাওয়ারে 3 আসতো। কেন 3 আসতো? কারণ তখন 3টা সেটে ভাগ করে দিতে হতো এর অনুর সংখ্যাগুলোকে, এর অনুর সংখ্যাকে। তারপরে তাদের মাঝে আমি সংঘর্ষ গণনা করতাম, দেখতাম যে তখন ডাবল করলে হার আসলে 8 গুণ হইতো। তাহলে এই বিক্রিয়কগুলো সহগগুলোই কিন্তু তাদের রেসপেক্টিভ ঘনমাত্রার পাওয়ার আকারে চলে যাচ্ছে। এটাই কিন্তু ছিল পাওয়ারে যাওয়ার রহস্য। কেন স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলোই আমরা পাওয়ারে পাঠিয়ে দিতাম, এই ছিল তার প্রমাণ। তাহলে যেহেতু এই সহগগুলোকে আমরা পাওয়ারে পাঠিয়ে দিচ্ছি, তাহলে সহগগুলোর যোগফল আর পাওয়ারের যোগফল সমান হবে, তাই এই বিক্রিয়া আণবিকত্ব আর ক্রম সমান। তাই যদি সরল বিক্রিয়া হয় তখন এবং কেবল তখন অর্ডার সমান মলিকুলারিটি হয়। আমরা এই পুরো চ্যাপ্টার জুড়ে, চ্যাপ্টার 4 জুড়ে এমন বিশেষ বিক্রিয়াগুলো নিয়েই পড়ব যাদের বলা যায়, বিশেষ শর্ত সাপেক্ষে বলা যায় এরা সরল বিক্রিয়া, অর্থাৎ এদের হার সমীকরণগুলো এক্সপেরিমেন্টালি বের করা লাগে না, সরাসরি সমীকরণ দেখেই বলে দেওয়া যাবে, ঘনমাত্রাকে আমরা তাদের সহগের পাওয়ারে উন্নীত করে ফেলতে পারবো।